নতুন ষড়যন্ত্র করলে বিধ্বংসী পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি ইরানের। মার্কিন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস আখ্যা, হরমুজের বিকল্প পথ তৈরির পরিকল্পনা। গাজায় দখলদার বাহিনীর আগ্রাসন, দেইর আল বালাহাতে ড্রোন হামলায় ফিলিস্তিনি নিহত। উপত্যকায় কবর দেওয়ার জায়গার সংকট, বাড়ির আঙিনায় অস্থায়ীভাবে দাফন করা হচ্ছে মরদেহ। ইউক্রেন জুড়ে অব্যাহত রুশ তাণ্ডবে নিহত আরও 6। রাশিয়ার অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে নিজের পায়ে কুড়াল মেরেছেন জেলেনস্কি, মন্তব্য পুতিনের। মিয়ানমারে রক্ষা পেল না বৌদ্ধ মন্দিরও, ধ্যানরতদের ওপর সামরিক বাহিনীর হামলায় অন্তত 14 জনের প্রাণহানি। বিমান বাহিনীর শক্তির প্রশংসা জান্তা প্রধানের। এবং কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক গ্রেফতার, নিহতদের প্রতি শোক, স্থানীয় ব্যবসায়ীদের, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে ক্ষমা প্রার্থনা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ইরানকে ঘিরে নতুন কোনো ষড়যন্ত্র করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিধ্বংসী পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট। মার্কিন নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও প্রতিবেশী দেশগুলো থেকে নতুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তেহরান একাধিক বার্তা পেয়েছে, এমন দাবি করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার। ইরান যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত বন্ধ থাকলেও অব্যাহত রয়েছে বাকযুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন কোনো পদক্ষেপ নিলে ভূমিকম্পের মতো পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। ইরানের প্রতিবেশী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানে যোগ না দেওয়ার সতর্কবার্তা দিয়ে বলেছেন, কেউ সহযোগিতা করলে তাদের স্বার্থেও আঘাত হানবে তেহরান। এমনকি হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও বের হতে না দেয়ার এবং বিকল্প তেল রপ্তানি পথেও হামলার হুমকি দিয়েছেন তিনি। ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে মার্কিন নতুন উদ্যোগকে সরাসরি অর্থনৈতিক সন্ত্রাস আখ্যা দিয়েছে তেহরান। দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, জনগণের জীবিকা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে যুক্তরাষ্ট্রের চাপ মেনে নেওয়া হবে না। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও প্রতিবেশী দেশগুলো থেকে নতুন নিরাপত্তা ব্যবস্থা ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে তেহরান একাধিক বার্তা পেয়েছে। অন্যদিকে হরমুজে চলাচল কমে যাওয়ায় বিকল্প পথ তৈরির পরিকল্পনাও করছে পশ্চিমা ও উপসাগরীয় দেশগুলো। যুদ্ধ দীর্ঘায়িত হলেও প্রস্তুতিতে এগিয়ে থাকার দাবি ইরানের। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সাম্প্রতিক 40 দিনের যুদ্ধের মধ্যেও অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন বন্ধ হয়নি, বরং 3 গুণেরও বেশি বেড়েছে। এর মধ্যে আরব সাগরে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মধ্যপ্রাচ্যে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের জায়গা নিতে এটি পাঠানো হয়েছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে উত্তেজনা কমানো, ইরান ওমান আলোচনা এবং যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের বাস্তবায়ন পুনরায় শুরুর বিষয়ে আলোচনা করেছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরাকের বেশ কয়েকটি তেল ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকারের ইরাক সফরকালে বাগদাদের প্রধান অনুরোধ ছিল ইরাকি ট্যাঙ্কারগুলোর জন্য বিশেষ অনুমতি আদায় করা। ইরাকের প্রেসিডেন্ট নিজার আমিদিও তেহরানের কর্মকর্তাদের সঙ্গে হরমুজ দিয়ে ইরাকি তেল রফতানি নিয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। ইরানের হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করে দেওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ইরাক অন্যতম। প্রণালীটিতে যান চলাচল যুদ্ধ শুরুর সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে ইরাক প্রতিদিন প্রায় 40 লাখ ব্যারেল তেল উৎপাদন করত। গাজায় অব্যাহত আছে দখলদার বাহিনীর আগ্রাসন। দেইর আল বালাহাতে ইসরায়েলের ড্রোন হামলায় এক ফিলিস্তিনি আহত হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যেই অবরুদ্ধ উপত্যকাটিতে দেখা দিয়েছে নিহতদের কবর দেওয়ার জায়গার সংকট। জায়গার অভাবে অনেক মরদেহ বাড়ির আঙিনা, তাঁবু, হাসপাতাল কিংবা আশ্রয় কেন্দ্রের পাশে দাফন করতে হচ্ছে।
গাজায় দিনের পর দিন অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন। স্থানীয় সময় শনিবার দের আল বালার আল বাসা এলাকায় একটি বাড়ির উঠানে ড্রোন হামলা চালানো হয়। বেশ কয়েকজন হতাহত হন। যদিও ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হামলায় নিহত ব্যক্তি হামাসের কমান্ডার। তাদের ভাষ্য, ওই ব্যক্তি দের আল বালা ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার ছিলেন এবং হামাসের ভূগর্ভস্থ অবকাঠামো পুনর্গঠনে কাজ করছিলেন। এদিকে যুদ্ধের আরেক নির্মম বাস্তবতা, মৃতদের দাফনের জায়গার সংকট। গাজার বহু কবরস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। জায়গার অভাবে অনেক মরদেহ অস্থায়ীভাবে বাড়ির আঙিনা, তাঁবু, হাসপাতাল কিংবা আশ্রয় কেন্দ্রের পাশে দাফন করতে হয়েছে। এখন যুদ্ধবিরতির সুযোগে ধ্বংসস্তূপ ও অস্থায়ী কবর থেকে মরদেহ উদ্ধার করে কবরস্থানে নেওয়া হলেও সেখানেও দেখা দিয়েছে তীব্র জায়গার সংকট। গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর 40টির বেশি কবরস্থান ধ্বংস হয়েছে। তীব্র হচ্ছে চিকিৎসা সংকট। ফিলিস্তিনি মেডিকেল রিলিফ সোসাইটির তথ্য অনুযায়ী 3.5 লাখের বেশি রোগীর প্রয়োজনীয় ওষুধ দরকার, কিন্তু যুদ্ধবিরতির মধ্যেও পর্যাপ্ত চিকিৎসা সহায়তা প্রবেশ করছে না বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে পশ্চিম তীরেও অব্যাহত রয়েছে সহিংসতা। জেরুজালেমের উত্তরে আর রামে ইসরায়েলি বাহিনীর গুলিতে কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। জেনিনের দক্ষিণে আর রাবেহ এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীরে নতুন করে বসতি নির্মাণে ইসরায়েলি টেন্ডার নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে ব্যাপক সমালোচনা। বিশেষজ্ঞদের আশঙ্কা, E1 নামের ওই প্রকল্প বাস্তবায়িত হলে 2 ভাগে বিভক্ত হবে পশ্চিম তীর। অসম্ভব হয়ে পড়বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। এর মধ্যে এই প্রকল্পে তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপের 7টি দেশের নেতারা। ইসরায়েলের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতিও নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ ঘিরে বহু পুরানো পরিকল্পনা ইসরায়েলের। সম্প্রতি অঞ্চলটির কৌশলগত গুরুত্বপূর্ণ E1 এলাকায় 1234টি ইসরায়েলি বসতবাড়ি নির্মাণে টেন্ডার প্রকাশ করেছে ইসরায়েল। এর জেরে আন্তর্জাতিক অঙ্গনে তোপের মুখে পড়েছে তেল আবিব। E1 নামটি এসেছে ইস্ট 1 থেকে। ইসরায়েলের এই পরিকল্পনার লক্ষ্য পূর্ব জেরুজালেম থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত মা আলে আদুমিম পর্যন্ত একটি ধারাবাহিক বসতি করিডোর তৈরি করা। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণ অংশ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। ভেঙে পড়বে ফিলিস্তিনি ভূখণ্ডের ভৌগোলিক সংযোগ। এই প্রকল্প ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ভবিষ্যৎ আরও অনিশ্চিত করবে বলেও বিশ্লেষকদের। গেল বছর মার্চে E1 প্রকল্প ও মালে আদুমিম এলাকার পাশ দিয়ে সার্বভৌমত্ব সড়ক নির্মাণে 33 কোটি 50 লাখ শেকেল বরাদ্দ দেয় ইসরায়েল। পরিকল্পনা অনুযায়ী এই সড়ক দিয়ে ফিলিস্তিনি যানবাহনকে আলাদা রুটে সরিয়ে দেওয়া হবে। এরপর চলতি বছরের মে মাসে আল আইজারিয়ার পূর্ব প্রবেশপথে প্রায় 50টি ফিলিস্তিনি ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হয়। বসতি সংশ্লিষ্ট সড়ক নির্মাণের প্রস্তুতির অংশ হিসেবেই এই উচ্ছেদ বলে অভিযোগ রয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর E1 প্রকল্পকে অবৈধভাবে ভূখণ্ড দখল স্থায়ী করার গুরুতর পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। এই প্রকল্পের টেন্ডার প্রকাশের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে ইউরোপের কয়েকটি দেশ। কঠোর অবস্থানে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নও। ইসরায়েলের ওপর বাণিজ্য, একাডেমিক সহযোগিতা, নিরাপত্তা ও কূটনৈতিক ক্ষেত্রে নিষেধাজ্ঞার একটি পূর্ণাঙ্গ প্যাকেজ বিবেচনা করছে EU। কাকুলি আখতার, সময় সংবাদ। রাশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে ইউক্রেন নিজেই নিজের বিপদ ডেকে এনেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রিভি রিহের শপিং কমপ্লেক্সের মতো অর্থনৈতিক স্থাপনায় আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ খেরসন, ডোনেস্ক ও সুমি অঞ্চলে মস্কোর হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একই পরিবারের 2 শিশু নিহত হয়েছে। ইউক্রেনের ক্রিভিরিহের ব্যস্ত সানি গ্যালারি শপিং কমপ্লেক্সে 2 দফা ড্রোন হামলার পরও থামেনি রাশিয়া। স্থানীয় সময় শনিবারও ইউক্রেনের বিভিন্ন এলাকায় হামলা চালায় মস্কো। রাজধানী কিয়েভ, খেরসন, দোনেৎস্ক ও সুমি অঞ্চলে প্রাণহানি ও আহতের খবর পাওয়া গেছে। আগুন ধরে যায় খেরসন শহরের একটি শপিং সেন্টারেও।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার অর্থনৈতিক স্থাপনায় ইউক্রেন হামলা চালিয়ে প্যান্ডোরার বাক্স খুলেছে। এর জবাবে ইউক্রেনের সবচেয়ে স্পর্শকাতর খাতগুলোতে হামলা চালানোর হুমকি দেন তিনি। পাশাপাশি মস্কো আলোচনায় আগ্রহী বললেও তা হতে হবে মাঠের বাস্তবতার ভিত্তিতে, এমন অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন পুতিন। কিয়েভ সহ ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পের স্থাপনাগুলোতে আমরা হামলা বাড়িয়েছি। পাশাপাশি আমাদের বেসামরিক শিল্প ও লজিস্টিক স্থাপনায় শত্রুরা হামলারও জবাব দিতে শুরু করেছি। কিয়েভের শাসক গোষ্ঠী আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একই পরিবারের কয়েকজন হতাহত হয়েছেন। বেলগরদে ইউক্রেনীয় হামলায় হতাহত হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর শত শত ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাল্টাপাল্টি হামলার মধ্যে যুদ্ধবন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল। ক্রিভিরিহে হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারে জার্মানির সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, ইউরোপের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই শান্তি সম্ভব নয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মিয়ানমারে এবার বৌদ্ধ মন্দিরও রক্ষা পেল না। ধ্যানরত বেসামরিকদের ওপর সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। 50 থেকে 70 বছর বয়সী নিহত ব্যক্তিরা 3 মাসের ধর্মীয় ধ্যান চর্চায় ছিলেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এর মধ্যেই গেল এক সপ্তাহে 50 জনের বেশি মানুষ নিহত হওয়ার পরও বিমান বাহিনীর শক্তির প্রশংসা করেছেন জান্তা প্রধান। দিনে দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে মিয়ানমারের জান্তা সরকার। এবার তাদের হাত থেকে রেহাই মিলল না ধ্যানরত বৌদ্ধ ধর্মের অনুসারীদের। মিয়ানমারের সাগাইন অঞ্চলের মিয়াউং টাউনশিপে বৌদ্ধ মঠের হল ঘরে আঘাত হানে সামরিক বাহিনীর বিমান। স্থানীয় বিরোধী যোদ্ধাদের দাবি, ওই সময় সেখানে লেন্ট উপলক্ষে 3 মাসের ধ্যান চর্চায় ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। হামলায় নিহতদের বয়স 50 থেকে 70 বছরের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, ভুল নয়, ইচ্ছাকৃতভাবে মঠটিকে লক্ষ্য করা হয়েছিল। উদ্ধারকারীরা মরদেহ সরানোর সময় সামরিক বিমান আবারও এলাকায় ফিরে এসে বোমা ফেলার চেষ্টা করে বলেও দাবি তাদের। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর মতে, সাম্প্রতিক সময় সাধারণ মানুষ ও বেসামরিক অবকাঠামোর উপর হামলা বাড়িয়েছে জান্তা, যার উদ্দেশ্য আতঙ্ক ছড়িয়ে প্রতিরোধ দমন করা। তবে জাতিসংঘের এসব অভিযোগকে একপেশে ও যাচাই অযোগ্য তথ্য নির্ভর দাবি বলে প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার। মাত্র এক সপ্তাহের কিছু বেশি সময়ে মিয়ানমারের সামরিক বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় নিহত 1/2 মানুষ। এর মধ্যেই দেশটির জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের চিন্তা, যুদ্ধ বিমানগুলো অতিরিক্ত ব্যবহারে নষ্ট হয়ে যাচ্ছে কিনা। বিমান বাহিনীর 78তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে পাইলটদের যুদ্ধ বিমান ও সহায়ক সরঞ্জাম সতর্কতার সঙ্গে ব্যবহারের নির্দেশ দেন তিনি। মিন অং হ্লাইং বিমান বাহিনীর কথিত সন্ত্রাস বিরোধী অভিযানের ভূমিকার প্রশংসা করেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তুরস্কের সঙ্গে সংঘাতে জড়াতে চায় ইসরায়েল, দাবি মার্কিন দূতের। সিরিয়ার বিমান ঘাঁটিতে হামলার বিষয়ে আগে থেকে অবহিত না করায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। ভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশিদের প্রতি শোক জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী নেতারা। ক্ষতিগ্রস্ত বাংলাদেশি পরিবারগুলোর কাছে ক্ষমা চেয়েছেন তারা। কলকাতার হোটেল পাড়াকে সুরক্ষিত করার আশ্বাস দিয়েছেন তারা। এদিকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় একের পর এক আবাসিক হোটেল ও লজ বন্ধ করছে প্রশাসন। গ্রেফতার হয়েছেন শিখা ইন হোটেলের মালিক বীরেশ্বর মিত্র। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। মাত্র কয়েক ঘন্টা আগেই সীমান্ত পেরিয়ে নিজ দেশে নিজের পরিবারের কাছে ফিরেছেন ভারতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশিরা। কিন্তু জীবিত নন, মৃত, অগ্নিদগ্ধ হয়ে নয়, বরং অবৈধ আবাসিক হোটেলের ঘরের দরজা খুলে বের হতে না পেরে দম বন্ধ হয়ে। সেই বিভীষিকাময় মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরাই এবার কান্নায় ভেঙে পড়লেন। শনিবার সন্ধ্যায় মার্কওয়ে স্ট্রিটে নিহত 7 বাংলাদেশি সহ
9 জনের আত্মার শান্তি কামনায় আয়োজিত এক স্মরণ সভায় যোগ দেন স্থানীয় ব্যবসায়ী থেকে এলাকার সাধারণ বাসিন্দারাও। স্মরণ সভায় নিজেদের ভুল ত্রুটি স্বীকার করে নেন অনেকেই, কিন্তু আগামী দিনে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রাখার আশ্বাসও দিয়েছেন তারা। আমি একজন বাংলাদেশি ছিলাম, আমরা বাংলাদেশি ভাইরা এবার চলে গেলে আমি কখনো চিন্তা করিনি যে আমাদের হোটেল থেকে চলে যাবে। আমি বাংলাদেশি ভাই বোনদের বলবো, এই দুর্ঘটনা মানে ইচ্ছাকৃত ভাবে হয়নি, হয়ে গেছে, এতজনের প্রাণ গেছে, আমরা খুব দুঃখিত। যা হয়েছে আগামী দিন এরকম কিছু হবে না। এদিকে শুক্রবার থেকে শুরু হওয়া প্রশাসনের অভিযান শনিবারও অব্যাহত ছিল। দুদিনে প্রায় 16টি আবাসিক হোটেল বন্ধ করা হয়েছে এবং 50টিরও বেশি হোটেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এদিন দুপুরে মার্কুই স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, রফি আহমেদ কিদায় রোড সহ নিউ মার্কেট এলাকার বিভিন্ন রাস্তা ও গলিতে আচমকা পরিদর্শন করেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আমরা সিল করে দিচ্ছি। টোটাল কতগুলো সিল হলো এখানে? 6টা গেস্ট হাউস, তার মধ্যে 10টা, 5টা, 6টা, 7টা করে রুম। এদিকে শিখাইন আবাসিক লজের প্রকৃত মালিক বীরেশ্বর মিত্রকে শনিবার বিকেলে দক্ষিণ কলকাতার বেহালায় তার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর দুদিন আগে হোটেলটির লিজ গ্রহীতা আবু জাফরকেও গ্রেপ্তার করা হয়। তাকে 7 দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন আদালত। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। দেখছেন আন্তর্জাতিক সময়। সিরিয়ার বিমান ঘাঁটিতে হামলা চালানোয় ইসরায়েলের উপর বিরক্ত যুক্তরাষ্ট্র। তুরস্কের মার্কিন দূতের দাবি, আঙ্কারার সেনা মোতায়েনের সন্দেহের ওপর ভিত্তি করেই বিমান ঘাঁটিতে হামলার আগে ওয়াশিংটনকে সতর্ক করেনি তেল আবিব। তিনি আরও দাবি করেন, তুরস্কের সঙ্গে সংঘাতে জড়াতে চায় নেতানিয়াহু প্রশাসন। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য ভুল তথ্যে ভরা। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তুরস্কের সঙ্গে সংঘাত চায় না ইসরায়েল। সিরিয়ার উত্তরাঞ্চলের আবু আল দুহুর বিমান ঘাঁটিতে মঙ্গলবার হামলা চালায় ইসরায়েল। এতে কোনো হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয় রানওয়ে ও কয়েকটি স্থাপনা। ইসরায়েলের দাবি, সেখানে সম্ভাব্য তুরস্কের সেনা মোতায়েন ঠেকাতে এই হামলা চালানো হয়। তবে যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত ও তুরস্কে মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক বলেছেন, হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেনি ইসরায়েল। ইসরায়েলের কাছে তুরস্কের সেনা মোতায়েনের গোয়েন্দা তথ্য থাকলেও যুক্তরাষ্ট্র তা যাচাই করে এমন কোনো তৎপরতার প্রমাণ পায়নি বলেও জানান তিনি। ব্যারাকের আশঙ্কা, তুরস্ককে সংঘাতে জড়ানোর জন্য ইসরায়েল হয়তো হামলাটি চালিয়ে থাকতে পারে। তার ভাষায়, তুরস্কের সেনারা আকাশসীমার দিকে ইসরায়েলি যুদ্ধবিমান এগিয়ে আসতে দেখে পাল্টা ব্যবস্থা নেয়ার কথা ভাবতে পারে। এমন ভুল বোঝাবুঝি সরাসরি দুই দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে পারত বলেও সতর্ক করেন তিনি। তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎসের দাবি, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গোয়েন্দা তথ্য জানানো হয়েছিল। মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যকে ভুল তথ্যে ভরা বলেও সমালোচনা করেছেন তিনি। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারও বলেছেন, তুরস্কের সঙ্গে সংঘাত চায় না ইসরায়েল। তবে সিরিয়ায় তুরস্কের সামরিক ঘাঁটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর মধ্যে সিরিয়ার বেইত জিন এলাকায় একটি বেসামরিক গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েল অবশ্য দাবি করেছে, একজন সম্ভাব্য সন্ত্রাসীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন যুক্তরাষ্ট্রের আদালত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওই নীতিকে বেআইনি আখ্যা দিয়ে আদালত জানান, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্ত কার্যকরের আইনি এখতিয়ার রাখেন না। এর রায়ের ফলে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার আবেদনকারীদের ভিসা প্রক্রিয়ার জটিলতা নিরসনের পথ খুলল বলে মনে করছেন বিশ্লেষকরা। চলতি বছর জানুয়ারিতে 75টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়া বন্ধের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। তালিকায় ছিল বাংলাদেশ, পাকিস্তান সহ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশের নাম। এবার আদালতের রায়ে ধাক্কা খেয়েছে মার্কিন সরকারের অভিবাসী ভিসা স্থগিতের নীতি।
নিউ ইয়র্কের ম্যানহাটনের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জ্যানেট ভার্গাস এক রায়ে জানিয়েছেন ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা বন্ধ করার যে সিদ্ধান্ত পররাষ্ট্র দফতর নিয়েছিল তা অভিবাসন আইনের সম্পূর্ণ পরিপন্থী। আদালত আরও জানান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এমন সিদ্ধান্ত নেওয়ার আইনগত এখতিয়ার নেই। ট্রাম্প প্রশাসনের দাবি ছিল এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা ও বিভিন্ন সুযোগ সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি। যদিও আদালতের রায়ে সাফ বলা হয় আবেদনকারীর জাতীয়তার উপর ভিত্তি করে ঢালাওভাবে অভিবাসী ভিসা বন্ধ করে দেওয়া মার্কিন আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে নিয়োগপ্রাপ্ত এই বিচারক বিভিন্ন মানবাধিকার সংস্থার দায়ের করা মামলার ভিত্তিতে এই ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদ জুড়ে কঠোর অভিবাসন নীতি অনুসরণের অংশ হিসেবে পরপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেন। এর আগে প্রায় ৩৯টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ডাইভার্সিটি ভিসা ডিভি বন্ধের উদ্যোগ নেওয়া হয়। তবে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ এমন নীতি যুক্তরাষ্ট্রের বাক স্বাধীনতা ও আইনি সুরক্ষার অধিকারকে চরমভাবে ক্ষুণ্ণ করছে। ফারদিন মাজহার, সময় সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও গতিশীলতা আনতে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক নতুন ব্যবস্থা চালু করেছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে পোর্টালে বাংলাদেশের 25টি রিক্রুটিং এজেন্ট ও 46টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হয়েছে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ার শ্রমবাজারে গতি ফেরাতে নতুন পদক্ষেপ নিয়েছে দেশটি। শনিবার দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের দেয়া নোটিশে জানায় এখন থেকে নিয়োগকর্তারা ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম বা FWCMS পোর্টালের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারছেন। নতুন এই ব্যবস্থায় কোনো ম্যানুয়াল আবেদন জমা নেওয়ার সুযোগ থাকছে না। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার মাধ্যমে সাক্ষাৎকারের সময় নির্ধারিত হওয়ায় প্রশাসনিক জটিলতা অনেকটাই কমে আসবে বলে জানিয়েছে দেশটির মানব সম্পদ বিভাগ। এই পোর্টালে উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশের অনুমোদিত 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা। সেই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের 46টি প্রাথমিক অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকাও যুক্ত করা হয়েছে। পুনরায় আনুষ্ঠানিকভাবে কর্মী নিয়োগের এমন স্বচ্ছ পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। আমরা চাই বাংলাদেশের যে দক্ষ শ্রমিকগুলো আছে তারা যেন সিন্ডিকেট ছাড়াই মালয়েশিয়াতে ভালোভাবে আসতে পারে কম খরচে। বাংলাদেশ থেকে যারা দক্ষ শ্রমিক আসবে তারা যেন সঠিকভাবে কাজ পায় এবং দালালের খপ্পরে পড়ে প্রতারিত না হয়। মালয়েশিয়া সরকারকে এবং বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাই কলিন ভিসা চালু করার জন্য। মালয়েশীয় শ্রম আইনের বিশেষ ধারার অধীনে প্রাথমিক যাচাই থেকে শুরু করে শর্ত সাপেক্ষ অনুমোদনপত্র দেওয়ার প্রক্রিয়া মাত্র 10 কর্মদিবসের মধ্যে সম্পন্ন করা হবে। তবে ডিজিটাল প্রক্রিয়া চালু হলেও নিয়োগের যোগ্যতা বা নিয়মকানুন কিন্তু শিথিল করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দায়িত্ব হস্তান্তরের পর ইতিমধ্যে 4646টি আবেদনের প্রক্রিয়াকরণ চলছে। এদিকে মালয়েশিয়ার রেস্তোরাঁ খাতের 15,000 কর্মী কোটা পূরণে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। প্রথম ধাপে 1033 নিয়োগকর্তার বিপরীতে 5,000 কর্মীর অনুমোদন প্রক্রিয়া চলছে এবং বাকি 10,000 কোটার জন্য নতুন করে অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে। এছাড়া কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছানোর পর কর্মীদের প্রশাসনিক প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে শীঘ্রই পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে বৈদেশিক কর্মী ট্রানজিট সেন্টার। অনলাইন নির্ভর এই নতুন ব্যবস্থার ফলে একদিকে যেমন দালাল চক্র ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের মতো পুরনো বিতর্ক বন্ধ হবে, তেমনি শ্রমবাজারে ফিরবে শতভাগ স্বচ্ছতা, এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। দেশের আন্তর্জাতিক সময়। যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2 পুলিশ কর্মকর্তা সহ অন্তত 7 জন নিহত হয়েছেন। ইসরায়েল সময় শনিবার ভোরে মিডলসব্রা শহরের সাউথ ব্যাংক এলাকায় উল্টো পথে আসা প্রাইভেট কারে পুলিশের গাড়িকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে 2টি গাড়ির সব আরোহী প্রাণ হারান। নিহত 2 পুলিশ কর্মকর্তার পরিচয় প্রকাশ করেছে ক্লিফল্যান্ড পুলিশ। অন্য গাড়িতে থাকা 5 জনের পরিচয় শনাক্ত করে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে। এই ঘটনায় শোক জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে তদন্তকারী দল। তিউনিসিয়া উপকূলে অবৈধ অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় 13 জন নিখোঁজ হয়েছেন। শনিবার স্থানীয় অভিবাসী অধিকার সংস্থা জানায় নৌকাটি ইতালির উদ্দেশ্যে যাচ্ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় কর্মকর্তারা জানান
উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে তারা ঝুঁকি নিয়েই অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকায় সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। কয়েক বছর আগে তিউনিসিয়া হয়ে সাগর পথে অবৈধভাবে ইউরোপ প্রবেশ করতেন বহু মানুষ। তবে সীমান্তে কড়াকড়ির কারণে গত 2 বছরে সেই সংখ্যা অনেকটাই কমেছে। ঝড়ের তাণ্ডব থামলেও দুর্ভোগ কমেনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারিতে। 10 দিন ধরে বিদ্যুৎহীন এলাকাটির হাজারো বাসিন্দা। জেনারেটর আর খোলা আকাশের নিচে রান্নায় এখন ভরসা। বিদ্যুৎ ফিরতে আরও কয়েক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে খবর পাওয়া গেছে। আগস্টের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত হয় ইন্ডিয়ানা। ঝড়ের পর 1 সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেলেও অঙ্গরাজ্যটির গ্যারির অনেক এলাকায় ফেরেনি বিদ্যুৎ। কোথাও পড়ে আছে উপড়ে যাওয়া গাছ, কোথাও ছিঁড়ে পড়া বিদ্যুতের তার। কার্যত থমকে গেছে এলাকাটির স্বাভাবিক জীবনযাত্রা। বাসিন্দারা জানান 11 আগস্ট সকালে ঝড় আঘাত হানার পর থেকেই বিদ্যুৎ নেই। ঝড়ে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি ও বাড়িঘর। শুধু ঘরবাড়ি নয়, বিদ্যুৎ না থাকায় বিপর্যস্ত স্থানীয় ব্যবসা বাণিজ্য। বন্ধ রয়েছে সার্ভিস স্টেশন ও দোকানপাট। অনেক জায়গায় ট্রাফিক সিগন্যালও কাজ করছে না। এতে খাবার ও প্রয়োজনীয় পণ্য সংগ্রহে সমস্যায় পড়ছেন বাসিন্দারা। অনেক স্কুল, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। সম্ভবত 12 সেপ্টেম্বরের আগে আমাদের বাড়িতে বিদ্যুৎ ফিরবে না। এত দীর্ঘ সময় কারো বিদ্যুৎহীন থাকা সম্ভব নয়। এখানকার সব দোকানপাটও বন্ধ, খাবার দাবারও পাওয়া যাচ্ছে না। তাই জানি না কি করব। এখন আমরা শুধু প্রার্থনা করতে পারি যেন দ্রুত বিদ্যুৎ ফিরে আসে। জানা গেছে ঝড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় 3.5 লাখের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইন্ডিয়ানা। অঙ্গরাজ্যটির 2,15,000-এর বেশি গ্রাহকের বিদ্যুৎহীন অবস্থায় পড়ার খবর পাওয়া যায়। কাকলি আখতার, সময় সংবাদ। ভারতের তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে 2 শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 9 জন। স্থানীয় সময় শুক্রবার রাতে রাজ্যটির ভুবনগিরি জেলার একটি ওষুধ কারখানায় এ দুর্ঘটনা ঘটে। শ্রমিকদের শিফট পরিবর্তনের সময় রিঅ্যাক্টর বিস্ফোরিত হয়ে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ভারতের উড়িষ্যা উপকূলের কাছে এক বাংলাদেশি সহ 24 নাবিক নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী এরই মধ্যে যৌথ উদ্ধার অভিযান শুরু করেছে। লাইফ জ্যাকেট থেকে 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে একাধিক জাহাজ মোতায়েন করার পাশাপাশি ওই এলাকায় চলাচলকারী অন্য নৌযানগুলোকেও সতর্ক করা হয়েছে। জাহাজটিতে 20 জন চীনা, মিয়ানমারের 3 জন এবং 1 বাংলাদেশি নাবিক ছিলেন। শনিবার উড়িষ্যা উপকূল থেকে প্রায় 240 নটিক্যাল মাইল দূরে 24 নাবিক নিয়ে জাহাজটি ডুবে যায়। জাহাজটি সিঙ্গাপুর যাচ্ছিল। এতে 72,100 মেট্রিক টন লৌহ আঙ্গিকের গুঁড়া ছিল বলে জানা গেছে। দেখছেন আন্তর্জাতিক সময়। ব্রাজিলের পণ্যে মার্কিন শুল্ক আরোপের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ট্রাম্পের সাথে এক ফোন আলাপে লুলা জানান, ব্রাজিলের উপর অতিরিক্ত শুল্ক আরোপের পক্ষে সাম্প্রতিক মার্কিন অভিযোগগুলো ভিত্তিহীন। প্রায় 1 ঘন্টা 20 মিনিট ধরে চলা এই ফোন আলাপে লুলা আরও বলেন, এই শুল্ক উভয় দেশের জন্যই ক্ষতিকর। এ সময় তিনি বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানান। গেল মাসে যুক্তরাষ্ট্র অন্যায্য বাণিজ্য নীতির অভিযোগে কিছু ব্রাজিলীয় পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করে। এছাড়া জোরপূর্বক শ্রমের আইন প্রয়োগে শিথিলতার অভিযোগে আরও 12.5% শুল্ক চাপায় দেশটির ওপর। অবৈধভাবে তথ্য সংগ্রহ, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে ডেইলি মেইলের বিরুদ্ধে করা মামলায় মোটা অঙ্কের জরিমানার মুখে পড়েছেন প্রিন্স হ্যারি সহ 7 জন। মামলায় হেরে গিয়ে পত্রিকাটির প্রকাশককে প্রাথমিকভাবে আইনি খরচ হিসেবে দিতে হবে প্রায় 95,40,000 পাউন্ড। শুক্রবার লন্ডনের হাইকোর্ট এ অর্থ পরিশোধের নির্দেশ দেন। রায়কে ডেইলি মেইলের পক্ষ থেকে সংবাদপত্র ও সাংবাদিকদের জন্য বড় বিজয় হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে আদালতের সিদ্ধান্তকে সম্পূর্ণ স্পষ্ট পক্ষপাত দুষ্ট বলে মন্তব্য করেছেন প্রিন্স হ্যারি। কুয়েতে আগামী 1 সেপ্টেম্বর থেকে বন্ধ হচ্ছে ভিজিট ভিসা এবং দেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির বিশেষ সুবিধা।
বিশেষ পরিস্থিতিতে এই সুবিধা দেয় কুয়েত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবাসীরা। তবে সুবিধা বন্ধের পর ভিসা ও ছুটির অনুমতিপত্রের মেয়াদ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন মঈন সুমন। মধ্যপ্রাচ্যের অস্থিরতা আর বিমান চলাচলে অনিশ্চয়তার সময়ে কুয়েতের বাইরে থাকা অনেক প্রবাসী নির্ধারিত সময়ে ফিরতে পারেননি কর্মস্থলে। শুধু তাই নয়, নির্ধারিত সময়ে ফিরতে পারেননি ভিজিট ভিসায় কুয়েতে আসা অনেকে। এমন পরিস্থিতিতে ভিসা ও আবাসন আইন লঙ্ঘনের ঝুঁকি কমাতে বিশেষ সুবিধা চালু করে কুয়েত সরকার। যুদ্ধের কারণে কুয়েত সরকার একটা সুবিধা দিছিল, অটোমেটিক আকামা রিনিউ হইতো, যারা দেশে আছে তাদেরও, যারা ফ্যামিলি নিয়ে আসছে তাদেরও। তো ইতিমধ্যে আমরা দেখলাম যে 1 তারিখ থেকে নতুন কানুন যে রিনিউ অটোমেটিক আর হবে না। বিশেষ ব্যবস্থার আওতায় নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পরেও ভিজিট ভিসায় দেওয়া হয় অতিরিক্ত সময়। পাশাপাশি কুয়েতের বাইরে অবস্থান করা প্রবাসীর ছুটির অনুমতিপত্রের মেয়াদও বাড়ানো হয়। ফলে ভিসা বা ছুটির অনুমতিপত্রের মেয়াদ বাড়াতে অনেককে আলাদাভাবে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে আবেদন করতে হয়নি। প্রবাসীদের মতে কঠিন সময়ে কুয়েত সরকারের এই সিদ্ধান্ত ছিল মানবিক ও সময়োপযোগী। কুয়েত সরকার তো অটোমেটিক ডেট বাড়াই দিছে, তো যাদের আগে জরিমানা আসতো এখন তো জরিমানা আসে নাই, তো আপনারা কুয়েত সরকারকে অনেক ধন্যবাদ। তবে 1 সেপ্টেম্বর থেকে শেষ হচ্ছে এই বিশেষ সুবিধা। এরপর ভিজিট ভিসার মেয়াদ শেষ হলে আগের মতো স্বয়ংক্রিয়ভাবে আর অতিরিক্ত সময় পাওয়া যাবে না। একইভাবে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের ক্ষেত্রেও কার্যকর হবে নির্ধারিত বৈধতার সময়সীমা। তাই প্রবাসীদের সাহেল অ্যাপে নিজেদের আবাসন ও ছুটির অনুমতিপত্রের বৈধতা যাচাই করে শেষ তারিখ নিশ্চিত করতে হবে। এটা 1 তারিখে বন্ধ হয়ে যাইতেছে, তো এই জন্য মনে করেন সবাই আইনটা যাতে ফলো করে 1 তারিখের আগেই গন্তব্য পৌঁছানোর ব্যবস্থা করে। আর এই কাজটা কুয়েত সরকার করার জন্য কুয়েত সরকারের অসংখ্য ধন্যবাদ। বিশেষ সুবিধা বন্ধের মাধ্যমে স্বাভাবিক ভিসা ও ছুটির ব্যবস্থায় ফিরেছে কুয়েত। তাই দেশটির প্রচলিত আইন মেনেই নিতে হবে ভিসা ও আবাসন সেবা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। দেখছেন আন্তর্জাতিক সময়। চাঁদের দক্ষিণ মেরুর অন্ধকারাচ্ছন্ন খাদে বরফের সন্ধান পেতে সবচেয়ে উচ্চাভিলাষী অভিযান চালাচ্ছে চীন। চ্যাংই-7 নামের এই মানবহীন মিশনটি চাঁদের পানির গভীরতা ও ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করবে। চাঁদে পর্যাপ্ত পানি পাওয়া গেলে তা ভবিষ্যতে দূরবর্তী মহাকাশ মিশন, জ্বালানি তৈরি এবং মানুষের বসবাসের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। চাঁদের দক্ষিণ মেরুর স্থায়ী ছায়াচ্ছন্ন গহ্বরে বরফে জমে থাকা পানির সন্ধানে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে চীন। 24 থেকে 31 আগস্টের মধ্যে যে কোনো দিন উৎক্ষেপণ হতে পারে দেশটির মানববিহীন রোবোটিক মহাকাশযান চ্যাংই-7। এটি চীনের 7ম এবং এখন পর্যন্ত সবচেয়ে উচ্চাভিলাষী চন্দ্র অভিযান। চ্যাংই-7 মিশনে রয়েছে একটি অরবিটার, ল্যান্ডার, রোভার এবং বিশেষ ধরনের হপার। অরবিটার চাঁদের কক্ষপথ থেকে ছবি তুলবে ও তথ্য পাঠাবে। ল্যান্ডার নামবে দক্ষিণ মেরুর কাছের 21 কিলোমিটার প্রশস্ত শ্যাকলটন গহ্বরের প্রান্তে, আর রোভার আশপাশের মাটি, শিলা ও পরিবেশ বিশ্লেষণ করবে। মিশনের সবচেয়ে ব্যতিক্রমী অংশ হল সৌরশক্তি চালিত হপার। এটি চাঁদের পৃষ্ঠে স্বল্প দূরত্বে লাফিয়ে গভীর ও অন্ধকার গহ্বরে প্রবেশ করবে এবং সেখান থেকে বেরিয়ে আসবে। এমন প্রযুক্তি ব্যবহার করে আগে কোনো চন্দ্র অভিযান পরিচালিত হয়নি। গত 2 দশকে বিভিন্ন মহাকাশ অভিযান নিশ্চিত করেছে চাঁদে, বিশেষ করে উত্তর ও দক্ষিণ মেরুর স্থায়ী ছায়াচ্ছন্ন গহ্বরে বরফ আকারে পানি রয়েছে। 2009 সালে নাসার এক পরীক্ষায় এ বিষয়ে শক্তিশালী প্রমাণ মিলেছিল। পরে 2020 সালে নাসা জানায় চাঁদের পৃষ্ঠের খনিজ কণার মধ্যেও পানির অণু রয়েছে এবং স্থায়ী ছায়ায় আরও বরফ জমে থাকতে পারে। বিজ্ঞানীরা বলছেন এই বরফ শুধু বৈজ্ঞানিক গবেষণার জন্য নয়, ভবিষ্যতের মানববাহী চন্দ্র অভিযানের জন্য গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ও ব্যবহারযোগ্য পানি পাওয়া গেলে তা পানীয় হিসেবে ব্যবহার করা যাবে। একই সঙ্গে সেখান থেকে অক্সিজেন ও হাইড্রোজেন উৎপাদন করে শ্বাস প্রশ্বাস ও জ্বালানির চাহিদাও মেটানো সম্ভব হতে পারে। এতে ভবিষ্যতে মঙ্গল গ্রহে অভিযান বা চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণের পথ আরও সহজ হবে। ফারদিন মাজহার, সময় সংবাদ। বিশ্বজুড়ে ট্রেন্ডি খেলনার বাজারে এখন চীনের একক আধিপত্য। বিশ্বের প্রতিটি জনপ্রিয় খেলনার একটি উৎপাদিত হচ্ছে দেশটির দোংগুয়াং শহরে। মাত্র 3 দিনে নতুন খেলনা বাজারে আনায় শহরটি হয়ে উঠেছে বৈশ্বিক খেলনা শিল্পের মূল কেন্দ্র।
ব্লাইন্ড বক্স খুলে চমক পাওয়ার আনন্দ, হাতে প্লাস পুতুলের উষ্ণতা কিংবা ধাতব মডেল জোড়া লাগানোর রোমাঞ্চকর খেলনা এখন বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়। কিন্তু এই খেলনা তৈরি হয় প্যারিস, মিলান বা নিউ ইয়র্কের মতো কোনো ফ্যাশন নগরীতে নয়, বরং চীনের শিল্পনগরী দোংগুয়ানে। 2025 সালের চীনের খেলনার বাজার প্রায় 13 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে, যার প্রায় 85% তৈরি হবে দোংগুয়ানে। শুধু তাই নয়, বিশ্বে বিক্রি হওয়া প্রতি 4টি অ্যানিমে ভিত্তিক পণ্য ও জনপ্রিয় খেলনার একটি তৈরি হয় এই শহরে। এই শক্তিশালী সরবরাহ ব্যবস্থায় নতুন কোনো ট্রেডিং খেলনার নকশা থেকে গণ উৎপাদন পর্যন্ত পুরো প্রক্রিয়া শেষ হয় মাত্র 3 দিনে, যেখানে বিশ্বের অনেক দেশে এই কাজ শেষ করতে সময় লাগে প্রায় 3 মাস। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই এখানে সম্পন্ন করতে পারি। এই শিল্প ব্যবস্থার বাইরে যাওয়ার দরকার হয় না। এখানে আমরা 48 ঘন্টার মধ্যে প্রোটোটাইপ তৈরি করি এবং 72 ঘন্টার মধ্যে গণ উৎপাদন শুরু করতে পারি। 1980-এর দশকে বিদেশি প্রতিষ্ঠানের জন্য চুক্তিভিত্তিক উৎপাদনের মাধ্যমে এই যাত্রা শুরু হয়। এরপর 4 দশকের বেশি সময় ধরে গড়ে ওঠে একটি পূর্ণাঙ্গ শিল্প ব্যবস্থা। জনপ্রিয় এই খেলনাগুলোর নকশায় জায়গা পাচ্ছে চীনের ঐতিহ্য, লোকশিল্প, অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের নানা উপাদান। ফলে বিশ্ববাজারে জনপ্রিয় হওয়ার পাশাপাশি চীনা সংস্কৃতিও পৌঁছে যাচ্ছে নতুন প্রজন্মের কাছে। ইশিতা আক্তার, সময় সংবাদ। জাপানে তীব্র গরম থেকে বাঁচতে তৈরি করা হয়েছে হিউম্যান রেফ্রিজারেটর। টোকিওর রেফ্রিজারেশন ও ভেন্ডিং মেশিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান SDRS এই কুলিং বুথ তৈরি করেছে। নির্মাণ শ্রমিক, কারখানা ও গুদামের কর্মীদের দ্রুত স্বস্তি দিতেই এই উদ্যোগ। প্রথম দেখায় মনে হবে গরম থেকে স্বস্তি পেতে লোকটি ফ্রিজের ভেতরেই উঠে বসেছেন, তবে না, এটি কোনো সাধারণ ফ্রিজ নয়। তীব্র গরমে দ্রুত শরীর ঠান্ডা করতে জাপানে তৈরি করা হয়েছে হিউম্যান রেফ্রিজারেটর, যেখানে অনায়াসেই বসতে পারেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ। বিশেষ এই যন্ত্রটির নাম ডো হিউম্যান বক্স। টোকিও রেফ্রিজারেশন ও ভেন্ডিং মেশিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান SDRS তৈরি করেছে এই কুলিং বুথ। এর ভেতরে যাওয়ার পর মাত্র 5 মিনিটেই শরীরে ঠান্ডা অনুভূত হতে শুরু করে। নির্মাতাদের দাবি 10 মিনিট এর ভেতরে থাকলে দ্রুত শরীরের তাপমাত্রা কমিয়ে অতিরিক্ত গরমে অসুস্থ হওয়ার উপসর্গ কমাতে সহায়তা করে এটি। নির্মাণ শ্রমিক, কারখানা ও গুদামের কর্মী কিংবা খোলা জায়গায় কাজ করা মানুষের জন্যই তৈরি করা হয়েছে এই হিউম্যান রেফ্রিজারেটর। এতে রয়েছে 3 ধরনের কুলিং ও এয়ার ফ্লো সেটিংস। অতিরিক্ত ঠান্ডা এড়াতে 20 মিনিট পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এটি, আর চাকা থাকায় সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায়। তবে এমন অভিনব প্রযুক্তির দামও কম নয়। জাপানের বাজারে একটি হিউম্যান রেফ্রিজারেটরের দাম প্রায় 15 লাখ ইয়েন। আপাতত ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার জন্যই এটি বাজারজাত করা হচ্ছে। তবে গরমের তীব্রতা আরও বাড়তে থাকলে ভবিষ্যতে জনসমাগম স্থলেও দেখা যেতে পারে এমন ফ্রিজ। ইশিতা আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন ষড়যন্ত্র করলে বিধ্বংসী পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি ইরানের। মার্কিন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস আখ্যা, হরমুজের বিকল্প পথ তৈরির পরিকল্পনা। গাজায় দখলদার বাহিনীর আগ্রাসন, দেইর আল বালাহাতে ড্রোন হামলায় ফিলিস্তিনি নিহত, উপত্যকায় কবর দেওয়ার জায়গার সংকট, বাড়ির আঙ্গিনায় অস্থায়ীভাবে দাফন করা হচ্ছে মরদেহ। এবং ইউক্রেন জুড়ে অব্যাহত রুশ তাণ্ডবে নিহত আরও 6। রাশিয়ার অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে নিজের পায়ে কুড়াল মেরেছেন জেলেনস্কি, মন্তব্য পুতিনের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন মেজবাউল ইসলাম। ধন্যবাদ কাজল। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।